কিভাবে করতে হয়, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা কিভাবে করতে হবে, এই গড়টা আমরা দ্বিতীয় আইটেম করছি এখন। তো দেখো, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এখানে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, এইভাবে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে গণসংখ্যা 1, 9, 21, 47, 52, 36, 19, 3, এটা হলো গণসংখ্যা দেওয়া আছে। তো দেখো একটা জিনিস মনে রাখবে যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে হলে আমাদের ধাপ লাগবে, দেখো ছক, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা ছক লাগবে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যাটা আছে সেটা থাকবে, শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা এই দুটো থাকবে। তাহলে আমাদের বাড়তি লাগছে মধ্যমান নির্ণয়, ধাপ বিচ্যুতি আর FIUI অর্থাৎ গণসংখ্যা গুণ বিচ্যুতি। তো দেখো এটা আমরা কিভাবে করব, আমি সবটা আগে করে ফেলেছি। 2 থেকে 6 শ্রেণী ব্যাপ্তি আমরা লিখবো 2 থেকে 6, তারপরে আছে 6 থেকে 10, তারপরে দেখো আছে 10 থেকে 14, তারপরে আছে 14 থেকে 18, তারপরে আছে 18 থেকে 22, তারপরে কত আছে 22 থেকে 26, তারপরে আছে 26 থেকে 30, 26 থেকে 30, তারপরে থাকবে 30 থেকে কত 34 আছে। তো দেখো এরপরে এখানে আমরা এই যে গণসংখ্যার যে মানটা সেটা আমরা বসিয়ে দিই। 1 আছে, 9 আছে, তারপরে 21 আছে, 47 আছে, তারপরে আছে 52, তারপরে আছে 36, তারপরে 19, তারপরে আছে 3। এখন এই মধ্যমানটা আমরা আগে কিন্তু শিখেছি যে 2 এবং 6 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো। দেখো 2 আর 6 যোগ করলে হবে কত 8, 8কে 2 ভাগ করলে কিন্তু 4 হবে, তাহলে এটা হবে 4, এটা হলো 8 হবে, এটা হবে 12, এটা হবে কিন্তু 16, এটা হবে 20, তারপরে এটা আসবে কত 24 আসবে, তারপরে আসবে হলো 28, তারপরে এখানে আসবে 32। অর্থাৎ দেখো একটা কৌশল আছে যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে আমি জেনে গেলাম যে 2 এর পরে আর 2 যোগ করলে 4 হয়, 6 এর সাথে আর 2 যোগ করলে কিন্তু 8 হবে, 10 এর সাথে আর 2 যোগ করলে 12 হবে। এইভাবে আমরা একটা সিস্টেমে এটা করে ফেলবো। এরপরে ধাপ বিচ্যুতির একটা বিষয় দেখো, ধাপ বিচ্যুতির একটা সহজ পদ্ধতি হলো যে এই যে এখানে আমাদের যে ঘরগুলো আছে এর মধ্যে আমরা মধ্যমানের থেকে একটা চিহ্নিত করব এ। দেখো এইটাকে আমরা আনুমানিক কিন্তু গড় বলি, এটাকে বলা হয় কিন্তু আনুমানিক গড়। তাহলে এই এটা তুমি 20-এর এখানেও চিহ্নিত করতে পারো, 16তেও চিহ্নিত করা যাবে কিন্তু। তাহলে এখানেও দেওয়া যেতে পারে, এখানেও দিলেও কোনো সমস্যা নেই। তবে যেটা আমরা এ চিহ্নিত করব আনুমানিক গড়, সেই বরাবর কিন্তু এখানে আমরা বিচ্যুতি দেব 0। এরপরে সহজ পদ্ধতিটা কি, উপরের দিকে আমরা আসবো -1, -2, -3, -4, আর নিচের দিকে আসবো 1, 2, 3। তার মানে উপরের দিকে মাইনাস ক্রমে চলবে আর নিচের দিকে কিন্তু প্লাস ক্রমে চলবে। তো দেখো এখানে আরেকটা জিনিস লাগবে, এইটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটি আমি আগে লিখে রেখেছি, a প্লাস সামেশন FIUI বাই n গুণ h। এখন দেখো এই যে মোট গণসংখ্যা এটাকে কিন্তু n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এইগুলো সব যোগ করলে এখানে হবে কিন্তু 128 আছে। তাহলে এই মানটা পাচ্ছি। এখন এখানে আমরা কি করব, দেখো এইটা আর এটা গুণ করো, তাহলে হবে কিন্তু -4, এটা গুণ করলে হবে -27, এটা গুণ করলে -21 দুগুণে 42, তারপরে এটার সাথে এটা গুণ করলে -47, এই দুইটা গুণ করলে 0, এটা করলে হবে 36, আর এটা 19 দুগুণে হলো 38, আর এটা গুণ করলে হবে 9। তো দেখো এখানে আমরা মোট যেটা পাবো সেটা হলো সামেশন FIRUI, এটা হলো FIRUI, কিন্তু এইগুলো টোটাল ক্যালকুলেট করে আমরা যে মানটা পাবো সেটা আসলে মাইনাস আসবে, FIUI সমান সমান কিন্তু -37। তাহলে আমাদের হিসাব ক্লিয়ার। তো দেখো এখানে বিচ্যুতির জন্য একটা সূত্র এখানে লেখা হয়েছে। এখন যদি বলো যে এর জায়গায় এই যেটা আমরা আনুমানিক গড় ধরছি সেটাই যদি 0 হয় তাহলে এই সূত্রটা লেখার কি দরকার। আসলে এই সূত্রটি লেখার আরেকটা উদ্দেশ্য হলো, দেখো এখানে xi বলতে কিন্তু মধ্যমান বোঝায়, তাহলে এই ঘরে বিচ্যুতির মানটা -4 কিভাবে হলো। দেখো xi মানে কিন্তু 4 আর a মানে হলো 20, তাহলে 4 থেকে যদি আমি এই 20 মাইনাস করি তাহলে কিন্তু -16 হয়, তাহলে মাইনাস আসবে কত 16, আর এইটা হলো ব্যবধান। ব্যবধানটা কিভাবে বের করব, যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার পূর্বের নিম্নসীমা, যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার পূর্বের শ্রেণীর নিম্নসীমার বিয়োগ, অর্থাৎ 6 থেকে আমরা 2 বিয়োগ করলে 4 পাচ্ছি। দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, তারপরে দেখো 10 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কিন্তু 4 পাবো, 14 থেকে 10 বাদ দিলে কিন্তু আমরা 4 পাবো। তাহলে এই 4 এইটাই হলো কিন্তু এইচ।
তাহলে এখানে যে আমরা -16 পাচ্ছি, এটা -4 কিভাবে হলো সেটা আমি দেখাই। xi মাইনাস এ তারপরে বাই এইচ। তাহলে দেখো xi মানে কিন্তু কত, এখানে 4, আর এ মানে কিন্তু 20, এটা সবার জন্য প্রযোজ্য 20, আর এখানে থাকছে কত 4, তাহলে এটা বিয়োগ করলে হবে 16 আর এটা হবে 4, তাহলে -4। তাহলে এখানে দেখো -4 আসে। এখন যদি বলো যে এই -3টা কিভাবে হলো, তাহলে এখানে xi হলো 8, xi কত 8 মাইনাস কত এ মানে 20, এরপরে ভাগ হবে কত 4, এইচটা কিন্তু এখানে আমরা 4 পাচ্ছি ব্যবধান। তাহলে এইটা যদি বিয়োগ করি তাহলে এই 20 থেকে 8 যদি আমরা বাদ দিই তাহলে কি -12 হবে, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু -3 আসবে এখানে, তাই কিন্তু এখানে -3 হয়েছে। তো যাই হোক, এখন আমরা যেটি করব এখানে সূত্রটি জাস্ট বসিয়ে দেব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে সূত্রটি হবে কি a প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এইচ বাই এন গুণ এইচ। তো দেখো এখানে যদি আমরা এখন মান বসাই 20, আর এটা কিন্তু আমরা -37 পেয়েছি, আর এখানে এন মানে হলো 188 আর এইচ এর মান হলো 4। তো যাই হোক, এইটা যদি তুমি টোটাল ক্যালকুলেশন করো তাহলে 19.21 এটা হবে উত্তর। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা হলো এটা। সংক্ষিপ্ত পদ্ধতির জন্য কিন্তু আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, এখানে আমরা শুধু এইটা মনে রাখবো যে এর জন্য আমাদের ছক লাগবে মোট 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের ছক লাগবে কয়টা, 5টা, এটা একটু মনে রাখতে হবে। আর শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা তো আছে, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, গণসংখ্যা গুণ বিচ্যুতি, এটা তো এটাও সহজ বিষয়। এরপরে আমরা আসবো মধ্যক নির্ণয় কিভাবে করতে হয়। এবার 3 নম্বর আইটেম মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়টা কিভাবে করতে হবে দেখো, মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা দিয়েছি, মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফএম। তো দেখো এই যে মধ্যকের জন্য শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53 এভাবে দেওয়া আছে, আর গণসংখ্যা দেওয়া আছে 3, 10, 18, 25, 8, 6। তো দেখো এই মধ্যক নির্ণয়ের জন্য এটা কিন্তু শ্রেণী ব্যাপ্তি আকারে দেওয়া আছে, শ্রেণী বিন্যাস, তো অর্থাৎ 30 থেকে 35, 36 থেকে 41 এই ধারাবাহিকতায় দেওয়া আছে। আর যদি এই ঘরে অনলি 30, এখানে যদি অনলি 40, এখানে যদি 50, এখানে যদি 60, এরকম যদি সিঙ্গেল আসে, তাহলে আমরা এই সূত্র না, আরেকটা সূত্র আমি প্রথমে কিন্তু দেখেছিলাম, ওইভাবে করব। তো যাই হোক, ওইটা পরে করব, আগে আমরা এই শ্রেণীর বিন্যাস তো আকারে যদি থাকে তাহলে কিভাবে করতে হবে এটা একটু দেখো। তো এর জন্য দেখো মূলত 3টা ছক লাগে, অর্থাৎ প্রশ্ন যেটি দেওয়া আছে সেটা থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আর বাড়তি তাহলে আমাদের লাগছে শুধুমাত্র ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো এই যে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে প্রশ্নে, এটা তোমার থাকবে, এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা এখানে আগে করব, তারপরে গণসংখ্যাটাও আমরা এটা দেখে পাতিয়ে দিব। দেখো 3 আছে, 10 আছে, তারপরে আছে 18, তারপরে আছে 25, তারপরে আছে কত 8, তারপরে আছে 6। এরপরে আমরা কি করব, এই ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়মটা কি দেখো, এই 3টা কিন্তু এখানেই বসবে, এই 3টা এখানেই থাকবে। এরপর 3 সাথে এই 10 যোগ করো, তাহলে কত হচ্ছে 13 হচ্ছে। এখন এই 13 সাথে এবার 18 যোগ করো, তাহলে দেখো 31 হচ্ছে, 8 আর 3 11, আর 2 3, হ্যাঁ 31 আছে। এবার এই 31 আর 25 যোগ করলে হবে তোমার এখানে 56। এরপরে 56 সাথে 8 যোগ করো, তাহলে এটা হবে 64 হচ্ছে। 64 সাথে 6 যোগ করলে দেখো এখানে 70 হচ্ছে। তাহলে ক্রমযুক্ত কোনো সংখ্যা বের করার নিয়মটা হলো, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাই বসাই দেবো, তারপরে এভাবে আমরা পর্যায়ক্রমে যোগ করবো। 31 সাথে 10 যোগ করলাম 13 হলো, 13 সাথে 18 যোগ করলে 31, 31 সাথে 25 যোগ করলে 56, এই পর্যায়ক্রমে আমরা আসবো। তো দেখো এই যে মোট যে গণসংখ্যা, এই মোট গণসংখ্যা n, এইগুলো সব যোগ করো, এখানে মনে হয় 70 আসবে। তো দেখো এখন n এর মানটা আমরা বের করতে পারলাম। এখন এখানে একটা জিনিস আমরা দেখতে হবে যে মধ্যকটা আসলে কোন শ্রেণীতে আছে। অনেকে চিন্তা করে যে সংখ্যাটা বড়, গণসংখ্যা যেটি বড় সেটা কিন্তু মধ্যক শ্রেণী না, সেটাকে প্রসরক শ্রেণী বলা হয়। তো যেহেতু আমরা এখানে মধ্যক নির্ণয় করছি, তাহলে কোন সংখ্যাটা যে বড় আছে সেটা আমরা বিবেচনা করবো না, কিন্তু এটা কোন গণসংখ্যা সবচেয়ে বড় কোনটি সেটা বিবেচনা করবো শুধুমাত্র প্রসরকের ক্ষেত্রে। তো দেখো এখানে এই যে n/2, n মানে কত, n মানে আমরা জানলাম 70, তাহলে 70/2,
এটা যদি করি তাহলে আমরা পাবো 35। তার মানে কিন্তু এই 35তম ব্যক্তি কোন শ্রেণীতে আছে সেটাই হবে মধ্যক শ্রেণী। তাহলে 35তম আমরা লিখব 35তম। তাহলে এখানে আমরা সহজে করব কি, যে যেহেতু 35তম, তাহলে দেখো যে 35, এই 35তমটা কোন শ্রেণীর মধ্যে আছে। এইভাবে দেখো যোগ করছি, এটা আমরা এইটা আর এটা যোগ করলাম, 13 হয়েছে, এটাতে যোগ করে কিন্তু 31 হয়েছে। তাহলে এই ঘরের মধ্যে 31 পর্যন্ত শেষ, তারপরে 32 থেকে 56 পর্যন্ত এই শ্রেণীর মধ্যে আছে। আরেকবার বলি, এখানে কিন্তু আমাদের যোগ করি, এটা যোগ করলে হচ্ছে 13, এই যে পাশে যোগ করাটা দেখানো আছে, এটা যোগ করলে 13, এটা যোগ করলে হচ্ছে 31, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 35তম পদ। তাহলে 35তম পদটা কোন শ্রেণীর মধ্যে, এই পরের শ্রেণীতে চলে আসবে, এর মধ্যে 35তম পদ হবে এই শ্রেণীর মধ্যে। দেখো এখানে কিন্তু 31 পর্যন্ত, এখানে আমরা যোগ করলাম কত, 31 পর্যন্ত। তাহলে 32, 33, 34, 35, 36, 37, 38, এভাবে এর মধ্যে 56 পর্যন্ত আছে। 32 থেকে 56 পর্যন্ত এর মধ্যে আছে। তার মানে 35তম যে পদটা সেটাও কিন্তু এই গণসংখ্যার মধ্যে। এখন দেখো, তাহলে এখানে যখন আমি 35তম বের করব, তখন 35তম হলো এই শ্রেণী। তাহলে এখানে মধ্যক শ্রেণী আমরা জেনে নিলাম। মধ্যক শ্রেণী হলো, মধ্যক শ্রেণী কিন্তু 48 থেকে 53, এই শ্রেণীটা আছে 48 থেকে কত, 53। এটা হলো মধ্যক শ্রেণী। এখন দেখো এখানে সূত্রে এল দেওয়া হয়েছে, এল মানে কিন্তু একটা শ্রেণীর নিম্নসীমা, কিন্তু এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু 48 থেকে 53, তাহলে নিম্নসীমা দেখো, নিম্নসীমা সম্পর্কে আবার একটু বলি। এই একটা শ্রেণী আছে, এর নিম্নসীমা হচ্ছে 30 আর ঊর্ধ্বসীমা হলো 35, এর নিম্নসীমা 36, ঊর্ধ্বসীমা হচ্ছে 41, এর নিম্নসীমা 42, ঊর্ধ্বসীমা হলো 47। তাহলে এখানে নিম্নসীমা হলো 48 আর ঊর্ধ্বসীমা হলো 53, কিন্তু এই এলটা, এটা কিন্তু আসলে নিম্ন সীমা বোঝায়, নিম্ন সীমা। তাহলে এখানে আমরা এল অর্থাৎ নিম্ন সীমা পেলাম কত, 48। এরপরে দেখো n/2, n/2 এর মান কিন্তু আমরা 35 পেয়েছি। এরপরে এফসি সম্পর্কে একটু বলবো। এখানে এফসিটা কি, এফসিটা হলো ক্রমজয়িত যে শ্রেণীতে মধ্যক আছে, ভালো করে বোঝো, এখানে মধ্যক কিন্তু আছে 48 থেকে 53 এই শ্রেণীতে। তাহলে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা কত, 56, কিন্তু এফসি এটা না। যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা, পূর্বের ক্রমজয়িত গণসংখ্যা, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমজয়িত গণসংখ্যা। তাহলে এই শ্রেণীতে মধ্যক আছে, এর ক্রমজয়িত গণসংখ্যার পূর্বেরটা বলতে কিন্তু এটা 31, এইটাই হলো এফসি। তাহলে 31 হলো এফসি। এরপরে দেখো এইচ, এইচ কিন্তু আমি আগেই বলেছি, এইচ মানে হলো ব্যবধান। তো সেই ব্যবধানটা আমরা কিভাবে হিসাব করব, যে শ্রেণীর, যে কোনো একটা শ্রেণী নিয়ে তার পূর্বের নিম্নসীমা বিয়োগ করো। 36 থেকে 30 বাদ দিলে কত হয়, 6 হয়। 42 থেকে 36 বাদ দাও, 6 হবে। 48 থেকে 42 বাদ দাও, 6 হবে। তাহলে এইচ কিন্তু এখানে 6। এরপরে আমরা আসবো এফএম। এফএম বলতে এখানে বোঝায় যে শ্রেণীতে মধ্যক আছে, আমরা কিন্তু মধ্যক শ্রেণীটা চিহ্নিত করে ফেলেছি, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যাটাই হলো এফএম। তাহলে এখানে কিন্তু আমরা এফএম পেলাম এই 25, ব্যাস। তাহলে এখানে হয়ে গেল। এখন জাস্ট এই মানগুলো আমরা এই মধ্যকের এই সূত্রে বসাই দেব। তাহলে নির্ণয় মধ্যক যদি আমরা লিখি, তাহলে মধ্যক পাচ্ছি এল প্লাস n/2 মাইনাস এফসি এইচ বাই এফএম। এখন এখানে মান বসাই দাও, 48 আছে, তারপরে দেখো n/2 মানে এটা কিন্তু আমরা 35 পেয়েছি, এফসি মানে হলো 31 এখানে, আর এইচ মানে 6, আর এটা হলো 25। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো যে এটা আসলে কত হয়। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, দেখো এই 35 থেকে আগে 31 বাদ দাও, তাহলে এটা হলো কত, 35 থেকে যদি 31 বাদ দিই তাহলে এটা হবে কত, 4। এই 4টা আবার এই 6 এর সাথে যদি গুণ হয় তাহলে 4 ছক 24, আর এটা হবে 25। তাহলে 48 প্লাস 25, 24/25, এটা আমরা ক্যালকুলেট করব কত হয়। 24 ভাগ, আমি আগে 24 ভাগ 25 করি, তাহলে 0.96 আছে, প্লাস এখানে 48 যোগ হবে, তাহলে হচ্ছে 48.96, এইটাই হবে এখানে উত্তর।
তাহলে আমি মনে করি যে এই মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এই মধ্যক নির্ণয়ের আর বাকি যে পদ্ধতিটা আছে সেটা আমি এখন তোমাদের দেখাবো। হ্যাঁ, তাহলে মধ্যক নির্ণয়ের আরেকটা পদ্ধতি এখানে দেখো। আমরা কিন্তু এর আগে যে মধ্যক নির্ণয়ের সূত্রটি শিখলাম যে L + n/2 - fc গুণ h/fm, কিন্তু এবার কিন্তু সেটা না। এবার দেখো এই যে প্রাপ্ত নাম্বার, অর্থাৎ তোমার এখানে প্রশ্ন থাকতে পারে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। তো দেখো প্রাপ্ত নাম্বার কেউ 40 পেয়েছে, 40 পেয়েছে আবার কয়জন, গণসংখ্যা হচ্ছে 2 জন পেয়েছে 40, 4 জন পেয়েছে 45, 4 জন পেয়েছে 50, এইভাবে আর কি প্রাপ্ত নাম্বারটা দেওয়া আছে। তো দেখো এই জায়গায় কিন্তু এখনো নেই যে 40 থেকে 45, 45 থেকে 50, এইভাবে কিন্তু শ্রেণী বিন্যাস আকারে দেয়নি। তাহলে এই ঘরটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আবার এখানে মধ্যক নির্ণয় করতে বলছে, তাহলে এটা কিন্তু আমরা আগের পদ্ধতিতে করব না। তো দেখো এটা আমরা কিভাবে করব, এই যে প্রশ্নটি তোমার দেওয়া থাকবে প্রাপ্ত নাম্বার এবং গণসংখ্যা, জাস্ট সেই দুইটাই তুমি বসাবা। তাহলে দেখো এখানে আমরা প্রাপ্ত নাম্বার বসিয়েছি 40, 45, 50, 55, 60, 70, 80, এইভাবে আমরা নাম্বার বসিয়েছি এবং এই গণসংখ্যাটাই আমরা এখানে দেখে দেখে বসিয়ে দিলাম। এরপরে বাড়তি যে অংশটা করতে হবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সেটা আমরা আগেই শিখেছি যে প্রথমে এই যে সংখ্যাটা থাকবে সেটা বসে যাবে, অর্থাৎ 2 2 থাকবে, 2 এর সাথে 4 যোগ করলে 6 হবে, 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13, 13 এর সাথে 7 যোগ করলে 20, 20 এর সাথে 10 যোগ করলে 30, এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা করব। তো দেখো এইগুলো সব যোগ করলে আমরা পাবো কিন্তু 60, সবগুলো যোগ করে আমরা পাবো কত, 60। তো দেখো এখানে n সমান কিন্তু 60। তো এখানে এই যে মোট যে n এর মানটা গণসংখ্যা মোট যোগ করে দেখতে হবে যে এটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে সূত্র আলাদা, একরকম সূত্র আসবে, আর যদি বিজোড় হয় তাহলে কিন্তু আর এক রকম সূত্র আসবে। তো যাই হোক, জোড়ের জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, তো n যদি জোড়, n হলো জোড়, তো আমরা এখানে লিখব n = 60 যা জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে মধ্যকটা কি হবে, দেখো এই ক্ষেত্রে মধ্যকের সূত্রটা আসবে কিন্তু এরকম, n/2 এততম পদ প্লাস n/2 + 1 এততম পদের সমষ্টি। এখানে কিন্তু সমষ্টি কথাটা থাকবে, n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের সমষ্টি, এই দুইটার আবার সমষ্টি বাই 2। এটা কিন্তু একটু সূত্র, এটা যে সূত্র সেটা হলো জোড়ের জন্য n এর মান যদি জোড় হয় তাহলে এটা, আর বিজোড়ের জন্য একেবারেই সহজ, সেটা হলো n + 1/2 তম পদ। তো দেখো এখানে n মানে আমরা জানলাম কত, n মানে হলো 60, তাহলে 60/2 এততম পদ, এততম পদ প্লাস এখানে দেখো 60/2 + 1 এততম পদ বাই 2, এততম পদের কিন্তু আবার সমষ্টি। দেখো এখানে যোগ দেওয়া হয়েছে মানে কি, এততম পদ কত আর এই তম পদটা কত, সেই দুইটা বের করে আমরা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করব। তো দেখো এটা হলো 30, 30তম পদ, 30তম পদ প্লাস এটা দেখো 60 থেকে 2 ভাগ করলে এখানে আমরা 30 পাবো, 30 যোগ 1 মানে 31তম পদ, 31তম পদ, এই দুইটার আমরা সমষ্টি করব বাই 2। এখন 30তম পদটা দেখো, 30তম পদটা কত, কোথায়, 30তম পদ মানে হলো 30তম পদের মানটা কত আমরা জানি 70, আর 31তম পদটা দেখো এই 30তম এখানে শেষ, পরবর্তী 31, 32, 33 এভাবে কিন্তু 46 পর্যন্ত আমরা পাবো 80, তাহলে 80 এখানে আমরা পেলাম। এখন এই যে 30তম পদ পেয়েছি 70 আর 31তম পদ আমরা পেয়েছি কত, 80। এখন এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা কত হবে 150, এটাকে 2 ভাগ করলে হবে কিন্তু 75, তাহলে এটাই অ্যান্সার। তো এইটা n এর মান জোড়, তাই এটা হয়েছে। যদি এখানে বিজোড় হতো, আমি বিজোড়ের জন্য আলাদা করে আর প্রশ্ন দেখাচ্ছি না, এখানে আমি শর্টকাটে তোমাদের বুঝাই দিই, একটু লক্ষ্য করো। যদি এইটা ক্যালকুলেশন করে আমি ধরে নিচ্ছি যে এটা যদি 61 হতো বা অন্য কোনো সংখ্যা হতো, তাহলে আমরা লিখবো যে n সমান 61 যা যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এখন বিজোড় সংখ্যার জন্য আবার মধ্যকটা কি হবে, দেখো মধ্যকে যে সূত্র হবে n + 1/2 এততম পদ। তাহলে এই যে 61 + 1 যোগ করে তার সাথে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 62, 62কে 2 ভাগ করলে কত হয় 32। তাহলে 62কে আমরা যদি 2 ভাগ করি, একটু ভুল হচ্ছে, দেখো এখানে পেলাম আমরা কত 62, 62কে 2 ভাগ করলে হবে 31। তো 31তম পদ, 31তম পদ, তো 31তম পদটা কোথায়, 31তম পদ যেহেতু এখানে 30 শেষ, তাহলে পরে 31তম পদটা পরের ঘরে চলে আসবে, তাহলে এখানে 80, এত অ্যান্সার হবে।
আমরা ধরে নিলাম যে যদি এটা যোগ করে 60 না হয়ে যদি 61 হতো, যেটা বিজোড়, তাহলে বিজোড়ের জন্য কিন্তু একবারে একটাই সূত্র, শর্টকাট, সেটা হলো একটা। এখন জোড় আর বিজোড়ের জন্য মধ্যক কেন দুইটা আর একটা হয় সেটা আমি একটু এখানে বোঝাই। দেখো 1 2 3 4 5 6 আরো দুইটা দিই, 7 8 9। একটু লক্ষ্য করো, এখানে আমি 9টা সংখ্যা লিখেছি। তো দেখো এই 9টা সংখ্যা মানে এখান থেকে দেখো 4টে সংখ্যা, এখান থেকে 4টে সংখ্যা, 1 2 3 4টে সংখ্যা, এখানে 4টে সংখ্যা, এখানে 4টে সংখ্যা। তাহলে 9, এখানে মোট সংখ্যা হলো 9। 9 মানে বিজোড়। আচ্ছা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক অর্থাৎ মাঝখানে সংখ্যা কিন্তু একটিই হবে। তাহলে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক, মিডিল, মধ্যকটা কিন্তু একটাই হয়। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক কিন্তু দুইটা হয়। দেখো জোড় সংখ্যা বলতে এখানে আমি আরেকটা সংখ্যা আমি দিয়ে দিলাম 10। তাহলে এবার চিন্তা করো, আমি এটা বাদ দিই, এবার চিন্তা করো, দেখো 10 যদি চিন্তা করি তাহলে এই দিকে 4টে সংখ্যা আর এই দিকে দেখো 4টে সংখ্যা, তাহলে মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা থেকে যাচ্ছে। তার মানে যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক কিন্তু এখানে দুইটি হবে। তাহলে আশা করা যায় এটা বুঝতে পেরেছো এই মধ্যক সম্পর্কে। এরপরে আসবো আমরা প্রসক বিষয়টা নিয়ে।